আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কি জিনিস দেখতে পাচ্ছি যে জামাত বাংলাদেশ জামাতে ইসলামী তারা এখন রাজনীতির মাঠটাকে বেশ গরম করে রেখেছে। গরমটা কিভাবে? তারা 5 দফা দাবিতে একটা বড়সড় আন্দোলনে যাচ্ছে এবং তারা বলেছে যে 11 তারিখে তারা ঢাকা শহরে একটা মহাসমাবেশ করবে এই দাবির চূড়ান্ত দাবি আদায়ের জন্য। এবং 11 তারিখের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, 5 দফা দাবি মানা না হয়, তাহলে ঢাকা শহরের ভিন্ন চিত্র হবে। এ ধরনের একটা, আমি এটাকে হুমকি বলবো, এ ধরনের একটা হুমকি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। আর জামাতের যে নায়েবে আমির, তার কথাটা খুব ইন্টারেস্টিং। উনি ইদানিং বেশ ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেন। তিনি বলেছেন যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে তিনি আঙুল বাঁকা করবেন, তবে ঘি আমাদের লাগবেই। আমি হুবহু পড়ছি কিন্তু। সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন, নো হাঙ্কি পাঙ্কি, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই। এই হলো সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি জামায়াতে ইসলামীর নায়েবে আমির, ওনার বক্তব্য। এখন আমি তাহের সাহেবের বক্তব্য নিয়ে আগে আলোচনা করি। আমি তাহের সাহেবের বক্তব্যে কয়েকটা শব্দ আমার খুব মনে ধরেছে আর কি। যেমন একটা হলো আঙুল বাঁকা করবেন উনি, এটা বলতে উনি কী বোঝাচ্ছেন বুঝতে চাই। আর 2 নম্বর হলো ওনাদের ঘি লাগবেই। এই ঘি জিনিসটাই কি, এই সবই তো প্রতীকী অর্থে, আমি প্রতীকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর 3 নম্বর হলো যে নো হাঙ্কি পাঙ্কি। হাঙ্কি পাঙ্কি শব্দটা কি, এটা আমি একটু বুঝতে চাই। আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে আমরা অনেক সময় বলতাম, ফান করে বলতাম, বন্ধুবান্ধবের কাছে বলতাম যে নো হাঙ্কি পাঙ্কি, হাঙ্কি পাঙ্কি চলবে না। এবং হাঙ্কি পাঙ্কি মানে কি সেটা না বুঝেই বলতাম। এই হাঙ্কি পাঙ্কি শব্দটার সঠিক অর্থ বোঝার জন্য আমি একটু গুগলের আশ্রয় নিয়েছি, যে দেখার চেষ্টা করছি আসলে হাঙ্কি পাঙ্কি বলতে কী বোঝায়। এখানে আমি যা পেয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা একটু সিরিয়াস বিষয় না, জাস্ট একটু শেয়ার করার জন্য আর কি। হাঙ্কি পাঙ্কি বলা হয়েছে, ইংরেজিতে যদি বলি সেখানে বলা হয়েছে হাঙ্কি পাঙ্কি ইজ অ্যান ইনফর্মাল টার্ম উইথ এ ডুয়েল মিনিং। ইট ক্যান রেফার টু আইদার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অফ অ্যান ইলিসিট অর ইমপ্রপার অর ডিসঅনেস্ট, শ্যাডি অর কোয়েশ্চেনেবল বিহেভিয়ার। মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন। আমি নিজে এটাকে বঙ্গানুবাদ করতে চাই না, আমি বরং গুগলে বাংলায় কী পেয়েছি সেটাও আমি একটু পড়ে শোনাই। বাংলায় বলা হচ্ছে হাঙ্কি পাঙ্কি শব্দের বাংলা অর্থ হলো ভোজবাজি, গুপ্ত কৌশল অথবা দুষ্টু বা সন্দেহজনক আচরণ। এটি সাধারণত এমন আচরণকে বোঝায় যা অনৈতিক বা সন্দেহজনক, তবে মারাত্মকভাবে গুরুতর নয়। এটি বিশেষত যৌন বা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ আচরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আমরা হাঙ্কি পাঙ্কির একটা মিনিং পেলাম এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাও পেলাম, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় এটা এখনও পাইনি কোথাও। আমি নিজেও আরেকটু ঘাটাঘাটি করেছি, ওগুলো আপনাদেরকে শুনিয়ে ক্লান্ত করতে চাই না। তো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয় না, কিন্তু আমাদের তাহের সাহেব যখন রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার শুরু করেছেন, হয়তো এরপর থেকে হবে, কারণ উনি তো বড় নেতা। ঠিক আছে, বড় নেতার অনেক কিছুই কিন্তু অনুসরণযোগ্য হতে পারে। আর ঘি জিনিসটা কি ভাই, আপনি কোন ঘি তুলবেন আমি এটা বুঝতে পারছি না। ঘি তো এক ধরনের তেল, তৈলাক্ত না, এটা তেলের চেয়েও বেশি পিচ্ছিল কিন্তু। এই জন্যই সোজা আঙুল উঠতে চায় না, আঙুল বাঁকা করলে একটু উঠে। তো ঘিটা কোথায় কোথায় ঘি দেখছেন? আর তারপরে কথা হলো আপনি যে আঙুল বাঁকা করবেন, এই বাঁকা করলে পরে কার কী সমস্যা হবে? আমরা আসলে একটু আতঙ্কিত হই, আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো কোনো সরকার টরকার না, কোনো রাজনৈতিক দলও না। আমরা সাধারণ মানুষ বুঝতে চাই যে জামাত আসলে কোন দিকে যেতে চাচ্ছে, তারা রাজনীতিটাকে কোন দিকে নিতে চাচ্ছে। গোলাম পরোয়ার তো বলেছেন যে 11 তারিখের মধ্যে যদি 5 দফা দাবি না মানা হয় তাহলে ঢাকার অন্য চিত্র হয়ে যাবে। ঢাকার চিত্র উনি চেঞ্জ করে দেবেন, মানেটা কি ভাই? ঢাকার চিত্র মানে কি? ঢাকার চিত্র মানে ঢাকার যারা জনগণ, তাদের যে জীবনযাপন, এটাই তো ঢাকার চিত্র। তাদের যে অবস্থান, সেটাকে আপনি পাল্টাবেন কেন? আপনি কে ভাই? আপনি ঢাকার চিত্র পাল্টানোর কে?
আপনি একটা পলিটিক্যাল পার্টি, ঠিক আছে, থাকেন আপনি আপনার লোকজনকে নিয়ে, কোনো সমস্যা নাই, মিটিং করবেন মিটিং করেন, কিন্তু ঢাকার চিত্রগুলো পাল্টাতে যাচ্ছেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনারা এখনো ক্ষমতায় যান নাই। যদি ক্ষমতায় আপনি যান, তবু তো আপনার এই অধিকার নেই। ভাই, মানুষকে ভয় দেখায় না। মানুষকে এ পর্যন্ত গত কিছুদিনে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, গত কিছুদিনে কিন্তু জামাতের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা একটু বেড়েছে। এই জিনিসটা আমার ধারণা সাধারণ মানুষের চেয়ে জামাতের নেতারা বেশি মনে হয় একটু বাড়িয়ে বাড়িয়ে অনুভব করছেন, এবং বাড়িয়ে অনুভব করছেন বলে কথাবার্তার কোনো ব্যালেন্স থাকতেছে না আপনাদের। এই যে ঢাকার চিত্র পাল্টিয়ে দেওয়ার যে হুমকিটা, এটা তো লাগাম ছাড়া কথা ভাই। আমরা তো এই জামাত চাই না। দেখেন, জামাতের কিন্তু একটা ভীতিকর চেহারা আমরা আগে দেখেছি। সেখান থেকে আপনারা কিন্তু অনেক সাধনা করে, অনেক লাথিগুতা খেয়ে, অনেকভাবে নানাভাবে কর্নার্ড হওয়ার পর আপনারা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছেন নিজেদের ধৈর্য, নিজেদের রুচিশীলতা, এগুলোর মাধ্যমে। আবার কি আগের জায়গায় ফিরতে চান? হুমকি দিচ্ছেন কেন? আপনারা আদায় করেন। আপনারা কাকে হুমকি দিচ্ছেন? সরকারকে হুমকি দিচ্ছেন। তো সরকারের সঙ্গে তো আপনাদের ভালো সম্পর্ক, আপনারা তো সরকারের সঙ্গে আমেরিকায় যাচ্ছেন, একই প্লেনে 20 ঘন্টা ভ্রমণ করতেছেন আপনারা। তো আপনাদের তো লোক, সরকারের সঙ্গে আপনার কী সম্পর্ক এটা তো আমরা জানি। অনেকে তো এমনও বলে যে এই সরকার আপনারাই চালাচ্ছেন। তো সেখানে এই সমস্ত হুমকি আপনারা কাকে শোনাচ্ছেন ভাই? এই সমস্ত নাটক করেন না ভাই, প্লিজ। নাটকের মধ্যে আপনার কী দাবি? আমি আপনাদের এই দাবিগুলো একটু বলি। আপনাদের সঙ্গে 8টা দল আছে, এই দলগুলিও একটু বলি, লোকজনকে জানুক কোন 8টা দল নিয়ে আপনারা লড়াই করছেন। আপনাদের সঙ্গে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই পার্টিগুলো নিয়ে আপনারা আন্দোলন করছেন। আপনাদের দাবিগুলো কি? আমি 5টা দাবির সম্পর্কে জনগণকে একটা ধারণা দেওয়ার জন্য আমার মনে হয় বলা দরকার। 1 নম্বর দাবি হলো, 1 নম্বর আসলে 2টা দাবি। 1 নম্বর হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর চলতি মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, এটা আপনাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। 3 নম্বর হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড করা। 4 নম্বর হলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। 4 নম্বর হলো স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই 5টা দাবি আপনারা চাচ্ছেন। দাবি পূরণ না হলে দুনিয়া উল্টাপাল্টা করে দেবেন আপনারা। আমি একটা দাবি নিয়ে খেলা আলোচনা, বাকিগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে একদিন। মূল যে দাবিটা আপনাদের এখন এই মুহূর্তে যেটা মূল দাবি, যেগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। আদেশটা কে জারি করবে? যখন কোনো জাতীয় সংসদ না থাকবে, আদেশ মানে এক ধরনের আইন, আদেশটা কে জারি করবে? যখন জাতীয় সংসদ না থাকবে তখন কোনো আদেশ জারি করে এভাবে যায় না। যায় কিভাবে? রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে। এতদিনে গত কয়েক মাসে যত আইন হয়েছে সব আসলে অধ্যাদেশের মাধ্যমে হয়েছে। এই যে আপনার যত আইন হয়েছে এখানে সব কিন্তু অধ্যাদেশ, রাষ্ট্রপতি অধ্যাদেশ এগুলো। এবং এগুলো আগামীতে যখন কোনো একটা সংসদ আসবে, সেই সংসদেই সবগুলো আইন, অধ্যাদেশকে আইনে পরিণত করা হবে, যদি ওই সংসদ অনুমতি দেয়। যদি সংসদ এগুলো অনুমোদন না করে সব যে কোনো আইন হয়েছে এর মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে সব আইন বাতিল হয়ে যাবে। এটাই নিয়ম। তা আপনারা কি চাচ্ছেন? আপনারা তো রাষ্ট্রপতির অধ্যাদেশও চান না। আপনারা চাচ্ছেন যে এই সরকার প্রধান ডক্টর ইউনূস সে আইনটা জারি করবে। তার তো আইন জারি করার কোনো অধিকারই নাই। আইনের ক খ যারা বুঝেন তারাও জানেন এই উপদেষ্টা পরিষদের কোনো রকম আইন জারি করার, আইন তৈরি করার, আইন জারি করার কোনো ধরনের এখতিয়ার নাই। তারা সেটা পারেই না। তারা তো উপদেষ্টা মানে কি বুঝেন? উপদেষ্টা মানে হলো ওনারা কাউকে না কাউকে উপদেশ দিবেন। কাকে উপদেশ দিবেন? ওনারা রাষ্ট্রপতিকে উপদেশ দিবেন। এবং ওনারা এইভাবেই শপথ নিয়েছেন। যখন ওনারা শপথ নিয়েছেন তখন ওনাদেরকে কিন্তু আসলে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে রাষ্ট্রপতি। জিনিসটা মাথায় রাখুন ভাই। আইন তো মানতে হবে আপনাকে। আপনি বলেন আমি কোনো আইন মানি না, আমি যেটা বলবো ওইটি আইন, তাহলে এক কথা। সেটা তো আপনারা করেন নাই। এই গণ অভ্যুত্থানের পর যদি আপনারা সংবিধানকে স্থগিত করে দিতেন,
যদি আপনারা সংবিধানকে বাতিল করে দেন, যেটা নাকি সাধারণত সামরিক শাসকরা করে, জিয়াউর রহমান করেছিলেন, এরশাদ করেছিলেন, ক্ষমতা নেওয়ার পরে সংবিধান স্থগিত করে দিয়েছিলেন, তখন আপনি যা বলবেন সেটা মার্শাল ল প্রোক্লেমেশন হিসেবে থাকলো, পরবর্তী সময়ে সংসদে এটাকে রেটিফাই করা হতো। কিন্তু আপনারা তো তা করেন নাই। আপনারা একটা সাংবিধানিক সরকার। যদি আপনি একটা সাংবিধানিক সরকার হন, তাহলে এই সরকার প্রধানের কোনো এখতিয়ারই নাই কোনো আদেশ জারি করার। তাহলে কীভাবে আপনি দাবি করেন? এটা টোটালি একটা অন্যায় দাবি। এই দাবি পুরো না হলে আপনি ঢাকা শহর অচল করে দেবেন। কেন রে ভাই? আপনাদের লেখাপড়া করার লোক, আইনটা বুঝান। আমি যে প্রশ্নগুলি করছি আমি জানি, যদি জামাতের কেউ দেখেন প্লিজ আমাকে এটা জানান। আপনারা আমার এখানে কমেন্টও লিখতে পারেন, আমি কমেন্টে পরে আলোচনা করব, কোনো সমস্যা নাই। আমি এটা নিয়ে অনেক আইন বিশেষজ্ঞের সঙ্গে আলাপ করছি, তারা বলতেছে এগুলি কী হচ্ছে, এগুলো তো পরে কিছু টিকবে না। দিন তো এখানে শেষ না, আরও তো দিন আসবে। সেই দিনে দেখে রেগুলার গভর্নমেন্ট আসবে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট আসুক, আসবে তো, তারা তো এগুলো আলোচনা করবে। এগুলি কিচ্ছু টিকবে না তো, এত সহজ। আপনাদের প্রাথমিক যে ভুলটা, আপনার এমনকি আমি এটাও বলি ভুলটা খেলে ওটা না, আপনারা যখন এই জুলাইয়ের ঘোষণাপত্র পড়েছেন এই সংসদ ভবনের সামনে, সেখানেও আপনারা উল্লেখ করেছেন যে এই সরকার একটা সাংবিধানিক সরকার। যদি এটা সাংবিধানিক সরকার হিসেবে আপনারা নিজেরা দাবি করেন, তাহলে সেই সরকারের পক্ষে তো সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না। যদি সংবিধানের বাইরে যাওয়া সম্ভব না হয়, তাহলে আপনাদের যে দ্বিতীয় দাবিটা গণভোট আয়োজন করতে হবে নভেম্বরের মধ্যে, সেটাই বা কেমনে হবে? কারণ সংবিধানে তো গণভোট নাই, এই সংবিধানে কোথাও গণভোট নাই। তাহলে আপনি কীভাবে গণভোট করবেন? দেখুন, এগুলো আমি এক ধরনের আলোচনা করলাম, কিন্তু তার চেয়েও বড় কথা হলো ধরলাম যে না, সময়ের প্রয়োজনে করতে হবে, তো আপনি করবেন। তো গণভোট করে তো নিয়ম আছে। গণভোট করতে হয় কখন? সারা দুনিয়ার গণভোট দেখেন, সারা দুনিয়ায় গণভোট হয় যে পার্লামেন্টে কোনো একটা সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তের পক্ষে তখন তারা পার্লামেন্টে সবাই ভাবে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটা কি জনগণ মানবে? জনগণের সঙ্গে এই চিন্তার সঙ্গে সিদ্ধান্ত মিলে, ওকে আমরা এই সিদ্ধান্তটাকে জনগণের কাছে তুলে দিই। জনগণ বলবে হ্যাঁ অথবা না, এইটারও গণভোট। কিন্তু সংসদের কোনো খবর নাই, আপনি আগে গণভোট করবেন, করে সেই গণভোটের ভিত্তিতে আপনি তারপরে জুলাই সনদ পাস করবেন এবং তারপরে নির্বাচন করবেন। এটা হলো কিছু? এটা তো কোনোভাবে আপনি খাওয়াইতে পারবেন না রে ভাই। তারপর আরও অনেক ঝামেলা তো রয়ে গেছে। সেই রয়েটা গেছে কি, সাধারণত গণভোট হয় একটা প্রশ্নকে কেন্দ্র করে, একটা সিঙ্গেল কোশ্চেন, আর আপনি দিয়েছেন এখানে 48টা প্রশ্ন। এটা কেমন করে হবে? আপনি আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আপনি আপার হাউস বলছেন, উচ্চকক্ষ, এবং উচ্চকক্ষে আপনি পিয়ার পদ্ধতি চাচ্ছেন। বিএনপি বলছে তারা উচ্চকক্ষ চায়, কিন্তু সেখানে পিয়ার পদ্ধতি চায় না। এই যদি হয়, ধরেন আমি ভোট দিলাম, আমি নিজেও পিয়ার পদ্ধতি চাই, আমি বিএনপির সমর্থন করি না, আমি আপনাদেরটাই সমর্থন করি, তো আমি উচ্চকক্ষ চাই এবং সেটা পিয়ার পদ্ধতিতে হোক এটা চাই, তো আমি হ্যাঁ দিলাম উচ্চকক্ষ এবং পিয়ার পদ্ধতি। বিএনপির একজন কর্মী, সে বিএনপির দল যা চায় সে এটাই চায়, সে উচ্চকক্ষ চায় কিন্তু পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ চায় না, সেও হ্যাঁ দিল, তো তার হার আমার হাকে এক হলো ভাই। তোমাদের এনে আরেক ঝামেলা বাঁধবে। কাজেই যেগুলোর উপর আপনার আপত্তি আছে বিএনপির, সেগুলোতে হা নাতে হবে না। এই বিষয়টা কেন আপনারা বুঝতেছেন না এবং কেন এটা নিয়ে আপনারা হইচই করছেন, আমি এটা ক্লিয়ার না। আমি মনে করি যে জামাত ইসলাম একটা নিয়মতান্ত্রিক দল, সব দলের নিয়মতান্ত্রিক হয়ে এটাই আমি চাই। কাজে আপনারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসেন, আলাপ আলোচনা করেন। রাজপথ গরম ভাই আর দেখতে চাই না, দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। রাজপথ গরম করবেন, ঢাকা শহরে চেহারা পাল্টে দেবেন, আঙুল বাঁকা করবেন, তারপরে হাঙ্কি পাঙ্কি বন্ধ করবেন। আপনাদের পুরো বক্তব্যটাই তো আমার কাছে হাঙ্কি পাঙ্কি মনে হচ্ছে এখন। আপনারা তো রাজনীতি করছেন না, হাঙ্কি পাঙ্কি করছেন। এটা তো আমরা চাই না ভাই আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমি জানি না আমাদের এই কথা ওরা শুনবেন কিনা। আমাদের একটাই আতঙ্ক, আমরা চাই নির্বাচন হোক, নির্বাচিত জনগণ যাকে চায় সেই দল ক্ষমতায় আসুক এবং তারা এসে দেশটাকে চালাক। কিন্তু আমরা চাই না যে এরকম কোনো হুমকি পাল্টা হুমকি চলুক। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।